গল্পকথন বাই নোট চ্যানেলে আজকে আপনারা শুনবেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস বিপ্রদাস। আজ এর প্রথম পর্ব। বলরামপুর গ্রামের রথতলায় চাষাভূষাদের একটা বৈঠক হইয়া গেল। নিকটবর্তী রেলওয়ে লাইনের কুলি গ্যাং রবিবারের ছুটির ফাঁকে যোগদান করিয়া সভার মর্যাদা বৃদ্ধি করিল এবং কলিকাতা হইতে জন কয়েক নামকরা বক্তা আসিয়া আধুনিক কালের অসাম্য ও অমৈত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিয়া জ্বালাময় বক্তৃতা দান করিলেন। অসংখ্য প্রস্তাব গৃহীত হইল ও পরে শোভাযাত্রায় বন্দে মাতরম ধ্বনি সহযোগে গ্রাম পরিক্রমণ পূর্বক সেদিনের মতো সম্মিলনের কার্য সমাধা হইল। বলরামপুর সমৃদ্ধ গ্রাম, ছোট বড় অনেকগুলো তালুকদার ও সম্পন্ন গৃহস্থের বাস। এক প্রান্তে মুসলমান কৃষক পল্লী ও তাহারই অদূরে ঘর কয়েক বাগদি ও দুলেদের বসতি। ভাগীরথীর একটি শাখা বহুকাল পূর্বে মজিয়া অর্ধবৃত্তাকারে ক্রোশে বিস্তত বিলের সৃষ্টি করিয়াছে। ইহারই তীরে তাহাদের কুটির। এই গ্রামের সর্বাপেক্ষা বিত্তশালী ব্যক্তি যজ্ঞেশ্বর মুখোপাধ্যায়। জমিজমা তালুক তেজারতি প্রভৃতিতে তাহার সম্পত্তি ও সম্পদ প্রচুর বলিলে অতিশয়োক্তি হয় না। তাহার সুবৃহৎ অট্টালিকার সম্মুখের পথে এই শোভাযাত্রা যখন রক্ত পতাকায় লিখিত নানাবিধ বাণী ও বিপুল চিৎকারে কৃষক মজুদের জয় জয়কার হাঁকিয়া অতিক্রম করিতেছিল, তখন দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া এক দীর্ঘাকৃতি বলিষ্ঠ গঠন যুবক নিজের সমস্ত দৃশ্য নিঃশব্দে নিরীক্ষণ করিতেছিল। অকস্মাৎ তাহার প্রতি দৃষ্টি পড়ায় বিক্ষুব্ধ জনতার উদ্বেলিত কোলাহল যেন এক মুহূর্তে নিবিয়া গেল। পরবর্তী নেতৃস্থানীয় জন দুই ব্যক্তি চমকিয়া ইতস্তত চাহিয়া বহু লোকের দৃষ্টি অনুসরণ করিয়া উপরের দিকে মুখ তুলিতেই তিনি খামের আড়ালে ধীরে ধীরে অন্তর্হত হইয়া গেলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, কে? অনেকেই চাপা মৃদুকণ্ঠে উত্তর দিল, বিপ্রদাস বাবু। কে বিপ্রদাস? গায়ের জমিদার বুঝি? কে একজন কহিল, হ্যাঁ। নেতারা শহরের লোক, কাহাকেও বড় একটা গ্রাহ্য করেন না। উপেক্ষা বলে কহিলেন, ও এই, এবং পরক্ষণেই উচ্চ চিৎকারে মাথার উপরে হাত ঘুরাইয়া সমস্বরে হাঁকিলেন, বলো ভারত মাতার জয়, বলো কৃষ্ণ মজুরের জয়, বলো বন্দে মাতরম। বিশেষ ফল হইল না। অনেকেই চুপ করিয়া রহিল, অথবা মনে মনে বলিল, এবং যে দুই চারিজন সাড়া দিল তাহাদেরও ক্ষীণকণ্ঠ বেশি ঊর্ধ্বে উঠিল না। বিপ্রদাসের বারান্দা ডিঙ্গাইয়া তাহার কানে পৌঁছিল কিনা বোঝা গেল না। নেতারা নিজেদের অপমানিত জ্ঞান করিলেন, বিরক্ত হইয়া কহিলেন, এই একটা সামান্য গ্রাম্য জমিদার, তাকেই এত ভয়? ওরাই তো আমাদের পরম শত্রু, আমাদের গায়ের রক্ত অহরহ শুষে খাচ্ছে। আমাদের আসল অভিযান তো ওদের বিরুদ্ধে। ওরা যে প্রদীপ্ত বাগ্মিতাই সহসা বাধা পড়িল। বহু শানিত স্বর তখনও তাহাদের তৃণে সঞ্চিত ছিল, কিন্তু প্রয়োগ করায় বিঘ্ন ঘটিল। কে একজন ভিড়ের মধ্যে হইতে আসতে বলিল, ওর দাদা। কার? একটি 25-26 বছরের যুবক নিশান লইয়া সকলের অগ্রে চলিয়াছিল। সে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, উনি আমারই বড় ভাই, অথচ এই ছেলেরই আগ্রহ উদ্যম ও অর্থ ব্যয়ে আজিকার অনুষ্ঠান সফল হইতে পারিয়াছে। ও আপনার? আপনি বুঝি এখানকার জমিদার? ছেলেটি সলজ্জ নতমুখে চুপ করিয়া রহিল। বিপ্রদাস নিজের বসিবার ঘরে ছোট ভাইকে ডাকাইয়া আনিয়া বলিলেন, কালকের আয়োজনটা মন্দ হয়নি, অনেকটা চমক লাগবার মতো। ওয়ার ক্রাই গুলো বেশ বাছা বাছা, ঝাঁজ আছে তো মানতেই হবে। দিশদাস চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বিপ্রদাস প্রশ্ন করিলেন, শোভাযাত্রাটা কি বিশেষ করে আমারই উদ্দেশ্যে আমার নাকের ডগা দিয়ে নিয়ে যাওয়া হলো, ভয় পাবো বলে? দিশদাস শান্ত স্বরে জবাব দিল, শুধু আপনার জন্যই নয়, শোভাযাত্রা যে পথ দিয়ে নিয়ে যাওয়া হোক, ভয় যাদের পাবার তারা তো পাবেই দাদা। বিপ্রদাস মুচকিয়া হাসিলেন। সে একেবারে অবজ্ঞ ভরা। বলিলেন, তোমার দাদা ঠিক সে জাতের মানুষ নয়। এ খবর তোমার শোভাযাত্রীরা অনেকেই জানত।
নইলে তাদের জয়ধ্বনি শুনবার জন্য আমাকে বারান্দায় উঠে গিয়ে কান পেতে দাঁড়াতে হতো না, ঘরে বসেই শোনা যেত। তোমাদের রকমারি নিশান আর বড় বড় বক্তৃতাকে ভয় আমি করি না, বিষ বুঝি। ঝকঝকে বাঁধান দাঁত দিয়ে মানুষকে শুধু খেচানোয় যায়, তাতে কামড়ানোর কাজ চলে না। যে কারণে কাল বহু লোকেরই কণ্ঠরোধ হইয়াছিল তাহা গোপন ছিল না, এবং ইহারই ইঙ্গিতে দিসদাস মনে মনে গভীর লজ্জা বোধ করিল। সে স্বভাবত শান্ত প্রকৃতির মানুষ, এবং দাদাকে অত্যন্ত মান্য করিয়া তো বলিয়া হয়তো আর কোনো প্রসঙ্গে চুপ করিয়াই থাকিত, কিন্তু যা লইয়া তিনি খোঁচা দিলেন সে সহা কঠিন। তথাপি মৃদু কণ্ঠেই বলিল, দাদা, বাঁধানো দাঁত দিয়ে যেটুকু হয় তার বেশি যে হয় না এ কথা আমরা জানি, শুধু আপনারাই জানেন না যে সংসারে সত্যিকার দাঁতওয়ালা লোক আছে, কামড়াবার দিন এলে তাদের অভাব হয় না। জবাবটা অপ্রত্যাশিত। বিপ্রদাস আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, বটে। দিসদাস প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সব হয়ে থামিয়া গেল। ভয় বিপ্রদাসকে নহে, অকস্মাৎ দ্বারের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল। তোরা দরজার পর্দা টাঙিয়ে রাখিস কেন বলতো? ছোঁয়াছুঁয়ি না করে যে ঘরে ডুববো তার জন্যই। ঘর সংসার বিলিতি ফ্যাশনে ভরে গেল। দিসদাস ব্যস্ত হইয়া পর্দা টানিয়া দিল, এবং বিপ্রদাস চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। একজন প্রৌঢ়া বিধবা মহিলা ভিতরে প্রবেশ করিলেন। বয়স 40 উত্তীর্ণ হইয়াছে, কিন্তু রূপের অবধি নাই। একটু কৃশ, মুখের পরে বৈধব্যের কঠোরতার ছাপ পড়িয়াছে, তাহা লক্ষ্য করিলেই বোঝা যায়। ছোট ছেলের দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হারে বিপিন, শুনছি নাকি একাদশী নিয়ে এ মাসে পাজেতে গোল বেঁধেছে, এমন তো কখনো হয় না। হওয়া তো উচিত নয় মা। তুই স্মৃতিরত্ন মশাইকে একবার ডেকে পাঠা, তার মতটা কি শুনি। বিপ্রদাস ঈষৎ হাসিয়া বলিল, তা পাঠাচ্ছি, কিন্তু তার মতামতে কি হবে মা? তোমার কানে একবার যখন খবর পৌঁছেছে, তখন ও দুটো দিনের একটা দিনও তুমি জল স্পর্শ করবে না, তা আমি জানি। মা হাসিলেন, বলিলেন, মিথ্যা উপবাস করে মরা কি কারো শখরে? কিন্তু উপায় কি? এ করলে পুণ্যি নেই, না করলে অনেক নরক। হারে, বৌমা বলছিলেন খবরের কাগজে লিখেছে কে একজন মস্ত পণ্ডিত কলকাতায় নাকি চমৎকার ভগবত ব্যাখ্যা করছেন। একবার খুঁজনে দেখি, কি হলে এ বাড়িতে তিনি পায়ের ধুলো দিতে পারেন। তোমার হুকুম হলে নিতে পারি মা। কেন, আমার হুকুমেরই বা কি দরকার? তোদের শুনতে ইচ্ছে হয় না? সে যে কবে কথা কথা হয়ে গেল। বিপ্রদাস সহাস্যে বাধা দিয়া কহিল, সে তো এখনো 3 মাসও হয়নি মা। মা আশ্চর্য হইয়া বলিলেন, মোটে 3 মাস? কিন্তু 3 মাসে কি কম সময়? তা সে যাই হোক বাবা, এবার কিন্তু না বললে চলবে না। আমার 2 মামি চিঠি লিখেছেন, কৈলাসনাথ মানস সরোবর দর্শনে এবার আমি যাবই যাব। বিপ্রদাস হাত জোর করিয়া কহিলেন, দোহাই মা, ও আদেশটি তুমি করো না। তোমার 2 ছেলের একজন সঙ্গে না গেলে মামিদের জিম্মায় তোমাকে তিব্বতে পাঠাতে পারবো না, আর সব ক্ষতিই সইবে, কিন্তু মাকে হারানো আমার সইবে না। মায়ের 2 চক্ষু ছলছল করিয়া আসিল। বলিলেন, ভয় নেই রে, কৈলাসের পথে মরণ হবে তেমন পুণ্যি তোর মায়ের নেই। আমি আবার ফিরে আসব, কিন্তু ছেলের মধ্যে তুই তো আমার সঙ্গে যেতে পারবি না বিপিন। তোর পরে এত বড় সংসারের সব ভার, আর পিছনে যে ছেলে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে আমি বৈকুণ্ঠে যেতেও রাজি নই। বামুনের ছেলে হয়ে সন্ধে আহ্নিক তো অনেক দিনই ছেড়েছে। শুনতে পাই কলকাতায় খাদ্যাখাদ্যেরও নাকি বিচার করে না। এর উপর কাল কি করেছিস শুনেছিস? বিপ্রদাস ভালো মানুষের মতো মুখ করিয়া কহিল, কি আবার করলে? কই শুনিনি তো কিছু। মা কহিলেন, নিশ্চয় শুনেছিস। তোর চক্ষুকে ফাঁকি দেবে এত বুদ্ধি ওছলার ঘটেনি, কিন্তু এর একটা প্রতিকার কর। ও আমারই খাবে পড়বে, আর আমারই টাকায় কলকাতা থেকে লোক এনে আমার প্রজা বিগ্রাবার ফোন দিয়ে আটবে। ওর কলকাতায় খরচা তুই বন্ধ কর। সে কি কথা মা, পড়ার খরচ বন্ধ করে দেব, ও পড়বে না? দরকার কি? আমার শ্বশুরের স্কুলের ছাত্ররা যখন দল বেঁধে এসে বললে বিদেশি লেখাপড়ায় দেশের সর্বনাশ হলো, তখন তাদের তুই তেড়ে মারতে গেলি। আর তোর নিজের ছোট ভাই যখন ঠিক ওই কথাই বলে বেড়ায়,
তখন তুই তার প্রতিনিধি করবি কেন? এ তোর কেমন বিচার? তার কারণ আছে মা। স্কুলের ক্লাসে প্রমোশন না পেয়ে ও নালিশ করলে আমার সয় না, কিন্তু দ্বিজুর মতো MA পাশ করে বিলেতি শিক্ষাকে যত খুশি গাল দিয়ে বেড়াক, আমার গায়ে লাগে না। কিন্তু এটা আমার টাকায় আমার প্রজা খেপানো। দিসদাস এতক্ষণ নিঃশব্দে ছিল, একটা কথারও জবাব দেয় নাই। এবার উত্তর দিল, কহিল, কালকে সভা সমিতির জন্য তোমাদের এস্টেটের একটা পয়সাও আমি অপব্যয় করিনি। মা ঘরে ঢুকিয়া পর্যন্ত একবারও পিছনে তাকান নাই, এখনো চাহিলেন না। বিপ্রদাসকে প্রশ্ন করিলেন, তাহলে হতভাগাকে জিজ্ঞেস করতো টাকা পেলে কোথায়, রোজগার করছে? ঠিক এমনই সময়ে পর্দার বাহিরে টুংটাং করিয়া একটুখানি চুরির শব্দ হইল। বিপ্রদাস কান পাতিয়া শুনিয়া বলিল, ওই তো তার জবাব মা। তোমার নিজের ঘরের বউ যদি টাকা জোগায়, কে আটকাবে বলো দেখি? মায়ের মনে পড়িল, কহিলেন, ও তাই বটে, সতীর কাজ এই। বড় মানুষের মেয়ে বাপের জমিদারি থেকে বছরে যে ৬,০০০ টাকা পায়, সে আমার খেয়াল ছিল না। তিনি গুণধর দেওয়ারকে টাকা জোগাচ্ছেন। একটুখানি স্থির থাকিয়া কহিলেন, তো সম্বন্ধ করতে ব্যয় মশাই নিজে যখন এলেন, তখনই কর্তাকে আমি বলেছিলুম, রায়বাড়ির মেয়ে ঘরে এনে কাজ নেই। ওদের বংশেরই তো অনাথ রায় বিলেত গিয়ে মেয়ে বিয়ে করেছিল। ওরা পারে নাকি? ওদের অসাধ্য সংসারে কি আছে? বিপ্রদাস তেমনি হাসি মুখে চুপ করিয়া রহিল। সে জানিত সতীর অদৃষ্টে এ খোটা আর যাবার নয়। তাহার বাপের বাড়ি সম্পর্কে কে এক অনাথ রায় বাঙালি ম্যাম বিয়ে করিয়াছিল, এ কথা মা আর ভুলিতে পারেন না। সকলেই চুপ করিয়া আছে দেখিয়া তিনি পুনশ্চ বলিলেন, আচ্ছা থাক, বাবা কৈলাসনাথ এবার টেনেছেন, তাকে দর্শন করে ফিরে আসি, তারপরে এর বিহিত করব। এই বলিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া গেলেন। কিরে দিজু, মাকে নিয়ে পারবি যেতে? উনি ঝোঁক ধরেছেন, তখন তো থামানো যাবে না। দিসদাস তৎক্ষণাৎ অস্বীকার করিয়া কহিল, আপনি তো জানেন ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই, তাছাড়া আমার সঙ্গে উনি বৈকুণ্ঠে যেতেও নারাজ। এ তো তার নিজের মুখ থেকেই শুনলেন। হারে পণ্ডিত, শুনলাম। তুই যেতে পারবি কিনা তাই বল। আমার এখন মরবার ফুরসত নেই। এই বলিয়া দিসদাস অন্য প্রশ্নের পূর্বেই ঘর ছাড়িয়া চলিয়া গেল। বিপ্রদাস নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই বটে, এমনই দেশের কাজ যে মাকেও মানা চলে না। এইখানে মায়ের একটুখানি পরিচয় দেয়া আবশ্যক। বিপ্রদাসের ইনি বিমাতা। তাহার জননীর মৃত্যুর বৎসরকাল পরেই যজ্ঞেশ্বর দয়াময়ীকে বিবাহ করিয়া গৃহে আনিয়াছিলেন, এবং সেই দিন হইতে ইহার হাতেই সে মানুষ। ইনি যে জননী নহেন, এই সংবাদ বিপ্রদাস যথেষ্ট বয়স না হওয়া পর্যন্ত জানিতেও পারে নাই। এ বাড়িতে দিসদাস সবচেয়ে বেশি খাতির করিত বৌদিদিকে। তাহার সর্ববিধ বাজে খরচের টাকাও আসিত তাহারই বাক্স হইতে। সতী শুধু সম্পর্ক হিসাবেই তাহার বড় ছিল না, বয়সের হিসাবে মাস কয়েকের বড় ছিল, তাই অধিকাংশ সময়ই তাহাকে নাম ধরিয়া ডাকিত। এই লইয়া ছেলেবেলায় দিজু মায়ের কাছে কত যে নালিশ জানাইয়াছে তাহার সংখ্যা নাই। মাত্র 11 বছর বয়সে সতী বধূরূপে এই গৃহে প্রবেশ করিয়াছিল বলিয়া তাহার আদরের সীমা ছিল না। শাশুড়ি হাসিয়া বলিতেন, সত্যি নাকি? কিন্তু এ তো তোমার বড় অন্যায় বৌমা, দয়ার নাম ধরে ডাকা। অন্যায় কেন? আমি জর্জে বয়সে অনেক বড়। অনেক বড়? কত বড় মা? আমি জন্মেছি বৈশাখ মাসে, ও জন্মেছে ভাদ্র মাসে। মা সহাস্যে কহিতেন, ভাদ্র মাসেই তো বটে মা, আমারই মনে ছিল না। এরপরেও আর যদি কখনো নালিশ করতে আসে, ওর কান মলে দেব। আদালতে হারিয়া দিজু রাগ করিয়া চলিয়া গেলে বধূকে কোলের কাছে টানিয়া লইয়া শাশুড়ি সস্নেহে বলিতেন, ও ছেলে মানুষ কিনা তাই বোঝে না, ঠাকুরপো বললে ভারী খুশি হয়, মাঝে মাঝে ডেকো, কেমন মা? সত্যি রাজি হইয়া ঘাড় নাড়িয়া জবাব দিয়াছিল, আচ্ছা মা, মাঝে মাঝে তাই বলে ডাকবো। সেদিন সে ছিল বালিকা, আজ সে এত বড় বাড়ির গৃহিণী। বিধবা হওয়ার পর হইতে শাশুড়ি তো থাকে নিজের জপতপ এবং ধর্মকর্ম লইয়া। তথাপি তাহার সেদিন সেই উপদেশটুকু পরবর্তীকালে সতীর অনেক দিন অনেক কাজে লাগিয়াছে। যেমন আজ
পূর্ব পরিচ্ছেদে বর্ণিত ঘটনার পরে প্রায় 15-16 দিন অতীত হইয়াছে। সকালবেলা সতী দেবরের পরিবার ঘরের মধ্যে প্রবেশ করিতে করিতে ডাকিল, ভাই ঠাকুরপো। দ্বিজদাস হাত তুলিয়া থামাইয়া দিয়া বলিল, থাক বৌদি, আর খোশামদের আবশ্যক নেই, আমি করব। কি করবি শুনি? তুমি যা হুকুম করবে তাই। কিন্তু দাদার এ ভারী অন্যায়। অন্যায়টা কিসের হলো বলো তো? দ্বিজদাস তেমনি রাগ করিয়া কহিল, আমি জানি। এইমাত্র দাদার ঘরের সম্মুখ দিয়ে এসেছি। ভেতরে তিনি মা এবং তোমার ষড়যন্ত্র যা হচ্ছিল আমার কানে গেছে। তাদের সাহস নেই আমাকে বলেন, তাই তোমাকে ধরেছেন কাজের আদায়ের জন্য। কত বড় অন্যায় বলো তো? অন্যায় তো নয় ঠাকুরপো, তারা বেশ জানেন যে তারা বলা মাত্র জবাব আসবে, আমার মরবার ফুরসত নেই। কিন্তু বৌদিদি হুকুম করলে দ্বিজুর সাধ্য নেই যে না বলে। এখানেই হয়েছে আমার মুশকিল, আর এইখানে পেয়েছেন ওরা জোর। কিন্তু কি করতে হবে? মা কৈলাস দর্শনে যাবেনি, আর তোমাকে তার সঙ্গে যেতে হবে। দ্বিজদাস কয়েক মুহূর্ত চুপ থাকিয়া কহিল, 2-3 মাসের কম হবে না। কাজের কত ক্ষতি হবে ভেবে দেখেছ বৌদি? ক্ষতি কিছু হবেই, কিন্তু একটা নতুন জায়গাও দেখা হবে। নিজের তরফ থেকে একে নিছক লোকসান বলা চলে না। লক্ষ্মী ভাইটি, পরে যেন আর আপত্তি করো না। তুমি যখন আদেশ করেছ তখন আর আপত্তি করব না, সঙ্গে যাব। কিন্তু মা অনায়াসে সেদিন দাদাকে বলেছিলেন আমার কলকাতার পড়ার খরচ বন্ধ করে দিতে। ওটার আগের কথা ভাই, কিন্তু হুকুম যিনি দিলেন তিনি মা ছাড়া আর কেউ নয়, এ কথাটাও তোমার ভুললে চলবে না। ভুলিনি বৌদি, কিন্তু সেদিন থেকে আমিও কি স্থির করেছি জানো? আমি একলা মানুষ, বিয়ে করবার আমার কখনো সময়ও হবে না, সুযোগ ঘটবে না। সুতরাং খরচ সামান্য, আবশ্যক হলে বরঞ্চ ছেলে পরিয়ে খাবো, কিন্তু এদের এস্টেট থেকে একটা পয়সাও কোনোদিন চাইব না। চাইবার দরকার হবে না ঠাকুরপো, আপনি এসে হাজির হবে। আর তাও যদি না আসে, তোমার ছেলে পড়াবার প্রয়োজন হবে না। অন্তত আমি বেঁচে থাকতে তো নয়ই, সে ভার আমার রইল। এ বিশ্বাস দ্বিজুরও মনের মধ্যে শতসিদ্ধের ন্যায় ছিল। পলকের জন্য তাহার চোখের পাতা ভারী হইয়া উঠিল, কিন্তু সে ভাবটা তাড়াতাড়ি কাটাইয়া দিয়ে জিজ্ঞেস করিল, এরা কবে যাত্রা করবেন স্থির করেছেন? যবেই করুন, শেষকালে আমাকেই সঙ্গে যেতে হলো। অথচ মা সেদিন স্পষ্ট করেই বলেছিলেন যে আমার মতো স্বেচ্ছাচারীকে তিনি নিয়ে বৈকুণ্ঠে যেতে রাজি নন। একেই বলে অদৃষ্টির পরিহাস, না বৌদি? সতী এ অনুযোগে জবাব দিল না, চুপ করিয়া রহিল। সে যাই হোক, তোমার আদেশ অমান্য করব না বৌদি, তাদের নিশ্চিত থাকতে বলো। সতী হাসিল, কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তারা নিশ্চিন্তই আছেন। ঘর থেকে বার হওয়া মাত্র তোমার দাদার কথা কানে গেল। তিনি জোর গলায় মাকে বলেছিলেন, এবার নির্ভয় যাত্রার আয়োজন করো গে মা। যাকে দৈত্যকর্মে নিযুক্ত করা গেল তার সম্মুখে ভায়ার তর্ক চলবে না, ঘাড় হেট করে স্বীকার করবে। তুমি দেখে নিও। শুনিয়া দ্বিজদাস ক্রোধে ক্ষণকাল স্তব্ধ থাকিয়া বলিল, অস্বীকার করতে পারবো না জেনে যদি তারা এই ফোন দিয়ে থাকেন যে মেয়েদের এই অর্থহীন খেয়াল চরিতার্থ করার বাহন আমাকেই যেতে হবে, তাহলে আমার পক্ষ থেকে তুমি দাদাকে এই কথাটা বললো বৌদি, যে তাদের লজ্জা হওয়া উচিত। বলে লাভ নেই ঠাকুরপো, জমিদার হয়ে যারা প্রচার রক্ত শুষে খায়, এই তাদের নীতি। নিজের কাজ উদ্ধারের জন্য এদের কোনো লজ্জাবোধ নেই। সম্পত্তির অর্ধেক মালিক হয়েও যখন তুমি এদের এস্টেট থেকে টাকা নিতে সংকোচ বোধ করো, তখন একদিকে আমি যেমন দুঃখ পাই, তেমনি আরেকদিকে খুব খুশিতে মন ভরে ওঠে। তোমার নাম করে আমি মাকে আশ্বাস দিয়েছি যে তার যাওয়ার বিঘ্ন হবে না, সঙ্গে তুমি যাবে। তীর্থ থেকে ভালোই ভালোই ফিরে এসো ঠাকুরপো, যত লোকসানই তোমার হোক, আমি সবটুকু তার পূর্ণ করে দেব। দ্বিজদাস নিঃশব্দে চৌকি হইতে উঠিয়া বৌদির পায়ের ধলা মাথায় লইয়া ফিরিয়া গিয়া বসিল। এতক্ষণ পরের উমেদারি করেই তো সময় কাটল, এখন নিজের অনুরোধ একটা আছে। তোমার নিজের? ওইটা কিন্তু পারবো না বৌদি। আশ্চর্য নয় ঠাকুরপো, ভয় হয় পাছে শুনে না বললে বস। বেশ তো, বলাই দেখো না। সতী কহিল, আমার এক শ্লেষ্ঠ খুড়ো আছেন, আপনার নয়, বাবার খুড়তুতো ভাই। তিনি বিলাত গিয়েছিলেন। তখন এই খবরটা এদের কানে এসে পৌঁছালো, এ বাড়িতে আমার ঢোকাই ঘটতো না। মার মুখে কথা শুনেছে বোধ হয়।
বহুবার, এমনকি পরপর দিনে একবার করে হিসাব করে নিলে এই 15-16 বছরের অন্তত সংখ্যায় 1000-500 হবেই। সতী হাসিয়া কহিল, আমারও আন্দাজ তাই। কাকা থাকেন বোম্বাই, তার একটি মেয়ে ওইখানে লেখাপড়া করে। আসছে বছরে সে বিলাত যাবে পড়া শেষ করতে। তোমাকে গিয়ে তাকে আনতে হবে। কোথায়? বোম্বাই থেকে? হ্যাঁ, সে লিখেছে সে একলাই আসতে পারে, কিন্তু এতটা দূর একাকে আসতে বলতে আমার সাহস হয় না। তাকে পৌঁছে দেবার কেউ নেই? না, কাকা ছুটি পাবেন না। দিশদাস হঠাৎ রাজি হইতে পারিল না, ভাবিতে লাগিল। সতী বলিতে লাগিল, আমার বিয়ে যখন হয় তখন সে 7-8 বছরের বালিকা। তারপরে একটিবার মাত্র দেখা হয় কলকাতায়, তখন সে ম্যাট্রিক পাশ করে আইভর্তি হয়েছে। সে তো কত বছর হয়ে গেল। তাকে আমি ভারী ভালোবাসি ঠাকুরপো, যদি কষ্ট করে গিয়ে একবার এনে দাও। আনবার জন্য সে আমাকে প্রায় চিঠি লেখে, কিন্তু সুযোগ আর হয় না। কিন্তু এখনই বা সুযোগ হলো কিসের? মাকে রাজি হয়েছেন? সতী এ প্রশ্নের সহসা উত্তর দিতে পারিল না, এবং পারিল না বলিয়াই একটি সত্যকার ব্যাকুলতা তাহার মুখে প্রকাশ পাইল। একটুখানি থামিয়া কহিলেন, মাকে বলেছি, এখনো ঠিকমতো মত দেননি, কিন্তু নিজের তীর্থযাত্রা নিয়ে এমনই মেতে আছেন যে আশা হয় আপত্তি করবেন না। তাছাড়া নিজে যখন থাকবেন না, তখন এই 2-3 মাস সে অনায়াসে আমার কাছে থাকতে পারবে। দিশদাস মনে মনে বুঝিল, শাশুড়ির হুকুম না পাইলেও এই সুযোগে সে প্রবাসী বোনটিকে একবার কাছে আনাইতে চাই। প্রশ্ন করিল, তোমার কাকারা কি ব্রাহ্ম সমাজের? না, কিন্তু হিন্দু সমাজও তাদের আপনার বলে নেয় না। ওরা ঠিক যে কোথায় আছে নিজেরাও বোধ করি জানে না। এমনই ভাবে দিন কেটে যাচ্ছে। এই অবস্থা অনেকেরই। দ্বিজু মনে মনে ক্ষুণ্ণ হইয়া কহিল, যেতে আমার আপত্তি নেই বৌদি, কিন্তু আমি বলি, মা থাকতে তাকে তুমি এখানে এনো না। মাকে তো জানোই, হয়তো খাওয়া ছোঁয়া নিয়ে এমন কাণ্ড করবেন যে বোনকে নিয়ে তোমার লজ্জাসীমা থাকবে না। তার চেয়ে বরঞ্চ আমরা চলে গেলে তাকে আনার ব্যবস্থা করো, সব দিকেই ভালো হবে। ইহা যে সুপরামর্শ তাহার সাথে নিজেও জানিত, কিন্তু সে যখন নিজে চিঠি লিখিয়া আসিবার প্রার্থনা জানাইয়াছে, তখন কি করিয়া সে একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্ভাবনায় নিষেধ করিয়া চিঠির উত্তর দিবে তাহা ভাবিয়া পাইল না। ইহার সংকোচ এবং দুঃখই কি কম? কহিল, নিজের বোন বলে বলছি না ঠাকুরপো, কিন্তু সেবার মাসখানেক থেকে কলকাতায় অত্যন্ত নিকটে পেয়ে নিশ্চয়ই বুঝেছি যে রূপে গুণে তেমন মেয়ে সংসারে দুর্লভ। বাইরে থেকে তাদের আচার ব্যবহার